আপনার স্বামীর লাশ বিদেশ থেকে দেশে আনতে আমার আরো 3 লক্ষ টাকা খরচ হয়েছে, সর্বমোট 13 লক্ষ টাকা। এই সব টাকা পরিশোধ করবেন, তারপর লাশের কাছে আসবেন, না হলে এই লাশ আমি নিয়ে যাব। কিছুদিন আগে আমি একটা দোকান করেছি, সেখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি কোনো টাকা দিতে পারবো না, তুমি যে কোনো ব্যবস্থা করো। আরে মা, আমি টাকা কোথায় পাবো? আমার কাছে যে টাকাগুলো ছিল তা দিয়ে তো আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি, আর এই মুহূর্তে আমি টাকা তোমাকে কিভাবে দেবো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বড় ভাইয়া, বাবা যেহেতু মারাই গেছে, তাহলে বাবার সকল সম্পত্তি ভাগের ব্যবস্থা করো, কারণ এখানে বারবার সময় করে তো আর আসা হবে না। এ আমাদের বাবা এসেছে। আরে কামরুল ভাই, কেমন আছো? আর বাবা কোথায়? বাবা আমাদের জন্য কি নিয়ে এসেছে দেখি। এই দাঁড়াও, কেউ গাড়ির কাছে আসার চেষ্টা করবে না, কারণ তোমাদের বাবা গত 7 দিন আগে বিদেশ থাকাকালীন মারা গেছে। না না, এ হতে পারে না। এ তুমি কি বলছো? আমি আমি আমার স্বামীকে দেখতে চাই। চাচি দাঁড়ান, আমি বলেছি না কেউ গাড়ির কাছে আসার চেষ্টা করবেন না। আপনার স্বামী বিদেশে থাকাকালীন আপনাদের দেখাশোনা করার জন্য, আপনার বড় ছেলের বিয়ের জন্য, আপনার ছোট ছেলে এবং আপনার মেয়ের পড়াশোনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা নিয়েছে, সর্বমোট 10 লাখ টাকা। তাছাড়া আপনার স্বামীর লাশ বিদেশ থেকে দেশে আনতে আমার আরো 3 লক্ষ টাকা খরচ হয়েছে, সর্বমোট 13 লক্ষ টাকা। এই সব টাকা পরিশোধ করবেন, তারপর লাশের কাছে আসবেন, না হলে এই লাশ আমি নিয়ে যাব। এ তুমি কি বলছো বাবা? টাকার জন্য আমি আমার স্বামীর লাশটা পাবো না? তুমি এত নির্দয় হয়েও না বাবা, আমার স্বামীর লাশটা দাও, তাকে কামন দামন দিতে হবে। না, এভাবে বললে তো হবে না। আমার সব টাকা পরিশোধ করতে হবে, তারপরে লাশের কাছে আসবেন, তার আগে আসা যাবে না। তাছাড়া আপনার এতগুলো সন্তান রয়েছে, তারা যদি অল্প অল্প করে টাকা দেয়, তাহলে তো একটা ব্যবস্থা হয়েই যায়। বাবা, সবই তো শুনলি, এবার আমি কি করব? তুই তো তোর বাবার বড় সন্তান, তোর বাবা তোর জন্য অনেক কিছু করেছে। এবার তুই টাকার ম্যানেজ করে তোর বাবার লাশটা এনে কাপড় দামনের ব্যবস্থা কর। মা, তুমি এসব কি বলছো? আমি এত টাকা কোথায় পাবো? তাছাড়া কিছুদিন আগে আমি একটা দোকান করেছি, সেখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি কোনো টাকা দিতে পারবো না, তুমি যে কোনো ব্যবস্থা করো। বাবা, এ তুই কি বলছিস? তোর বাবা এত টাকা খরচ করে তোকে বিয়ে দিয়েছে, তোকে দোকান করে দিয়েছে, আজ তুই তার জন্য কিছু করতে পারবি না? না, কিছু করতে পারবে না। বিয়ে দিয়েছেন, দোকান করে দিয়েছেন, এটা বাবা হিসেবে তার কর্তব্য ছিল। আর সেই কি আপনাদের একমাত্র ছেলে নাকি? আপনাদের তো আরো অনেক সন্তান আছে, তাদের কাছে কি টাকা চান? আমরা কোনো টাকা দিতে পারবো না। মারে, তুই তো তোর বাবাকে অনেক ভালোবাসতিস, তোর বাবাও তোকে অনেক ভালোবাসতো। তুই জামাইকে বলে কিছু টাকার ম্যানেজ কর। মা, এই মুহূর্তে আমার হাজবেন্ডের কাছে কোনো টাকা পয়সা নেই। কয়দিন আগে ও আমাকে একটা আইফোন কিনে দিয়েছে, আমি এখন ওকে কিছু বলতে পারবো না। তুমি অন্য ব্যবস্থা করো। মারে, বেঁচে থাকলে অনেক আইফোন কিনতে পারবি, সোনা গহনা করতে পারবি। মারে, ওর থেকে কিছু সোনা গহনা বিক্রি করে তোর বাবার লাশটা ছাড়িয়ে এনে তাকে দাফন কাফনের ব্যবস্থা কর। মা, তুমি কি পাগল হয়েছো নাকি? এসব সোনা গয়না আমার শখের জিনিস, এগুলো আমি বিক্রি করতে পারবো না। আর তাছাড়া এগুলো আমার শাশুড়ির কাছে আছে, আমি এগুলো দিতে পারবো না। তুমি অন্য ব্যবস্থা করো। বাবা, এবার তুই আমার একমাত্র ভরসা। তোর বড় ভাইয়ের কথা শুনলি, তোর বোনের কথা শুনলি, তোর বাবা তো তোকে লেখাপড়া শিখিয়েছে, বড় চাকরি ধরিয়ে দিয়েছে। তুই এবার টাকার ব্যবস্থা করে তোর বাবার লাশের কামন দামনের ব্যবস্থা কর। আরে মা, আমি টাকা কোথায় পাবো? আমার কাছে যে টাকাগুলো ছিল তা দিয়ে তো আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি, আর এই মুহূর্তে আমি টাকা তোমাকে কিভাবে দেবো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোরা সবাই যদি আমাকে এইভাবে ফিরিয়ে দিস, তাহলে আমি কোথায় যাব? সে কি শুধু আমার একার স্বামী? তোদেরও তো জন্মদাতা পিতা। মা, তুমি সেই প্রথম থেকে সবার কাছে গিয়ে ভিক্ষা করে টাকা চাচ্ছ, কারণ কি? বাবা যখন বিদেশে ছিল তখন তো তোমার কাছে টাকা পাঠাতো। সে টাকাগুলো তুমি কি করেছো? তোমার সেই জমানো টাকা থেকে বাবাকে উদ্ধার করার ব্যবস্থা করো। তুই এসব কি বলছিস? টাকা পয়সা তো আমি তোদের পিছনেও খরচ করেছি। আমার কাছে কি এখন অত আছে সঞ্চয়? তাই তোরা সবাই মিলে দিলে, আর আমারটা দিয়েও তো আমি তোর বাবার লাশটা ছাড়িয়ে আনতে পারি। মা, আমাদের যা বলার আমরা বলে দিয়েছি। এখন তুমি কি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা এর মধ্যে থাকতে চাই না। বাবা, তুমি তো সব দেখলে শুনলে, এবার আমি কি করবো বলো? তুমি তুমি আমার স্বামীর লাশটা নিয়ে যেও না বাবা।
আমি সারা জীবন তোমার গোলামি খাটবো, আর তা না হলে যেভাবে হোক আমি তোমার টাকা শোধ করে দেব বাবা। আমার স্বামীর লাশটা তুমি নিয়ে যেও না। দেখো মা, এত কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। ভেবেছিলাম বাবা বিদেশ থেকে আসছে অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু এখানে এসে যে এটা দেখতে হবে এটা আমি কখনোই ভাবিনি। আমি যদি জানতাম যে এখানে আসলে এমন একটা সিচুয়েশন ফেস করব, তাহলে আমি কখনোই শহর থেকে এই গ্রামে আসতাম না। বড় ভাইয়া, বাবা যেহেতু মারাই গেছে, তাহলে বাবার সকল সম্পত্তি ভাগের ব্যবস্থা করো, কারণ এখানে বারবার সময় করে তো আর আসা হবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। এই আরিফ, একজন আমিনকে ডেকে এনে এক্ষুনি জমি জমা ভাগ করার ব্যবস্থা কর। হ্যাঁ ভাই, আমি এখনই কল দিচ্ছি। ওগো, ওগো তুমি বেঁচে আছো? বাবা, তুমি বেঁচে আছো, কিন্তু কামরুল ভাই যে বললো তুমি মারা গিয়েছো। কামরুল যা বলেছে একদম ঠিক বলেছে। আমি বেঁচে থেকেও মরার অভিনয় করে দেখলাম যে তোরা আমাকে কতটা ভালোবাসিস। আমি দেখতে চেয়েছিলাম তোরা আমাকে ভালোবাসিস নাকি আমার সম্পত্তিকে। আর আমার ওই কাজটি করার জন্য কে আমাকে সহযোগিতা করেছে জানিস? তাহলে শোন। আলী চাচা, কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো আছি। তা তোমার কি অবস্থা বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, বিগত 10 বছর যাবত আমরা প্রবাসে আছি, অনেক টাকা কামিয়েছি, কিন্তু আখিরাতের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারিনি। চাচা, বলছিলাম কি, ওই দেশে আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করছে, ওখানে অনেক টাকার প্রয়োজন। তাই আমি বলছিলাম আমি আর আপনি মিলে দুজনে 5 লক্ষ টাকা দিব, আপনি কি বলেন? উদ্যোগটা ভালো। তো এত টাকা আমি কি করে দেবো বাবা? আমার অনেকগুলো সন্তান, তাদের জন্য অনেক টাকা মাসে মাসে পাঠাতে হয়। না মানে চাচা, আসলে বলতে চাচ্ছিলাম কি, তাদের জন্য তো আপনি অনেক কিছু করেছেন, এখন আপনার খারাপ সময় তারা আপনাকে দেখে কিনা, তার জন্য আমি ছোট একটা পরীক্ষা করতে চাচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন। কি পরীক্ষা কামরুল? চাচা তাহলে শুনুন। ঠিক আছে বাবা, তোরা যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমার দেখা হয়ে গেছে। বাবা, আমরা বুঝতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। চুপ কর, আর একটি কথাও বলবি না। তোর মা যখন আমার মরার কথা শুনে তোদের কাছে কান্নাকাটি করছিল, তখন তোরা কে কি বলেছিস আমি গাড়িতে বসে বসে সব শুনেছি। আরে আমি কাদের জন্য বিদেশ থেকে এত কষ্ট করেছি? তোদের জন্যই তো। তোদের লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছি, যেন বৃদ্ধ বয়সের তোর মা আর আমি একটু ভালো থাকতে পারি। তার প্রতিদান তোরা এই দিলি। আসলে আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। আমি ভাবতাম এই দুনিয়াতে তোরাই আমার আপন, তাই তো তোদের জন্য আমি এত কিছু করেছি। আমি কখনো আমার কথা, তোদের মায়ের কথা কখনো ভাবিনি। আমি ভেবেছি তোদের কথা, ভেবেছি তোরা মানুষ হবি, মানুষের মতো মানুষ হলে বৃদ্ধ বয়সে তোরা আমাকে দেখবি। আসলে আমার জানা ছিল না সে তোরাই এমন ব্যবহারটা করবি। আমি কাদের জন্য করেছি? বিদেশে কঠোর পরিশ্রম করেছি, টাকা উপার্জন করেছি কাদের জন্যে? তোদের জন্যে। আর তোদের মা দেশে থেকে তোদের জন্য পরিশ্রম করেছে, তার প্রতিদান তোরা এমন ভাবে দিলি। আসলে আমি আর তোর মা আখিরাতের জন্য তেমন কিছুই করতে পারিনি, শুধু তোদের কথা ভেবে। শোন, তোরা একটু আগে সম্পত্তির কথা বলেছিলি না? আমি আজই এখানে দাঁড়িয়ে সম্পত্তি ভাগ করব, কিন্তু তোরা কেউ একটি কানা করিও পাবি না। আর আমি আজ থেকে মনে করব আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে আমি 3 ভাগ করব, তার 2 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, বাকি 1 ভাগ আমি আর আমার অর্ধাঙ্গিনী সারাটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। না বাবা, এটা বললে তো হবে না। আমরা তোমাদেরই সন্তান, আর তোমার সম্পদে তো আমাদেরও অধিকার আছে। কিসের সম্পত্তির ভাগের কথা বলছিস তোরা? লজ্জা করে না তোদের? যে সন্তানরা তাদের বাবার মৃত্যুর কথা শুনে সম্পত্তি ভাগের চেষ্টা করে, তারা সন্তান নামের কলঙ্ক। মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। হাজার হলেও আমরা তো তোমার সন্তান, প্লিজ মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। না, বললাম না তোর আমার সন্তান না? যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তাই না হলে এর ফল কিন্তু ভালো হবে না। আসলেই বাবা, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য কিছু করতে হয়, তুমি এটা বুঝিয়ে দিয়েছো বাবা।